দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জাতীয়তাবাদী প্রচার দলের আমাদের নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসি। আর আজকের বিষয় ধরা হয়েছে জিয়াউর রহমান এবং একটি জাতির জন্ম। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের এই ভার্চুয়াল টক শোতে যুক্ত হয়েছেন। আমি আপনাদের কাছে একটু পরিচয় করে দিই। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব শেখ রবিউল আলম। পাশাপাশি উনি আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক এবং ঢাকা 10 উপনির্বাচনের এমপি প্রার্থী ছিলেন জনাব শেখ রবিউল আলম। আজকে আমরা কথা বলবো বিভিন্ন বিষয়ে। আজকে দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের এই টক শোটি। আমি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো নুরুজ্জামান হীরা। আমাদের প্রতিদিনের আয়োজন থাকছে বিজয় মাসের পুরো প্রতিদিনই আমাদের এই আয়োজন। জাতীয়তাবাদী প্রচার দলের আমাদের প্রতিদিনের আয়োজন বিষয় ধরা হয়েছে ভয়েস অফ ডেমোক্রেসি এবং জিয়াউর রহমানের একটি জাতির জন্ম। এই বিষয়ের উপর অতিথিবৃন্দ বিভিন্ন দিক কথা বলেন। আজকে আমাদের একজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন, আমরা শুনবো। দর্শক যে যেখানে কাছে বা দূরে দেশে বিদেশে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি রইল প্রচার দলের পক্ষ থেকে শুভকামনা শুভেচ্ছা। মহান বিজয় দিবসের মাস, বিজয়ের মাস। 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে যখন বাঙালি জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর যখন নিষ্পেষণ নির্যাতন নেমে আসলো, ঠিক সেই সময় 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদেশের মানুষ যখন দিক বেদিক ছুটাছুটি করছিল, দিশেহারা হয়েছিল, দিক নির্দেশনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ঘোষণা এদেশের মানুষের হৃদয়ে স্পন্দন জুগিয়েছিল। আজকের এই অনুষ্ঠান থেকে বিজয়ের মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল মানুষগুলো যাদের শ্রম, ত্যাগ, প্রজ্ঞা এবং রক্তের বিনিময় আজকে এই লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল মানুষ যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছিলেন 9 মাস, তাদের প্রতি আমাদের এই অনুষ্ঠান থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আদর্শ, একটি চেতনা, একটি বিশ্বাসের নাম। যে মানুষটি স্বল্প শাসনামলে এদেশের আজও তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনাব শেখ রবিউল আলম, আপনার কাছে সেই মানুষটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা, মতামত এবং দেখা মানুষটি সম্পর্কে আপনার আজকে দর্শকদের উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। জনাব শেখ রবিউল আলম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আওয়ার ডেমোক্রেসির দর্শকদেরকে যারা দেখছেন প্রচার দলের আয়োজনে। সকলকে শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে শুরুটা কোথা থেকে করা হবে এটা কিন্তু বেশ জটিল, কঠিন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। মানে একটি পরিপূর্ণ মানুষ যার কর্ম একটা জাতি উপহার দিয়েছে, যার সংগ্রাম একটা জাতিকে স্বাধীন করেছে, যার ত্যাগ আমাদেরকে উদ্বুদ্ধ করে, যার রাষ্ট্র দর্শন একটা নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা দিয়েছে, সেই রকমের একজন রাষ্ট্রনায়ক, তার সম্পর্কে শুরুটা করা বেশ কঠিন। হয়তো প্রসঙ্গক্রমে অনেক কিছুই চলে আসবে। তারপরও বলি, যেহেতু একটি বিজয়ের মাস, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা থাকছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, নিশ্চয়ই প্রচার দলের পক্ষ থেকে। সঞ্চালক ইতিমধ্যে উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে যে আমাদের সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, কৃতজ্ঞতা রয়েছে, যারা জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে একটি রাজনৈতিক যুদ্ধকে জনযুদ্ধে রূপান্তরিত করে দেশমাতৃকাকে স্বাধীন করেছিল। সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অভিজাত, প্রতিষ্ঠিত, খ্যাতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষিত, প্রতিষ্ঠিত, আবার বলি, এবং একটা বিস্তৃত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজে ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তারপরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৈনিক হিসেবেই তার ক্যারিয়ার বেছে নিয়েছিলেন। সৈনিক হওয়ার যে তাড়না তার মধ্যে ছিল, তাতেই বোঝা যায় তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। দেশ রক্ষা, দেশমাতৃকা রক্ষা, তার মধ্যে একটা বাসনা ছিল, একটা চেতনা ছিল। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই তিনি তখন সেনাবাহিনীতে আপনি আসেন।
স্বাক্ষর রেখেছেন 1965 সালে, যখন দেশ বিভাগের পর ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। বীরত্বের সাথে লড়েছেন, খেনক্রাম নামক স্থানে লড়েছেন এবং সেখানে পাকিস্তান বাহিনীর হয়ে ভারতের একটা বিস্তৃত অঞ্চল দখল করেছিলেন। এই বীরত্বপূর্ণ অবদানের জন্য তখন তিনি আলফা বাহিনীর কমান্ডার ছিলেন। পাকিস্তান সেনাবাহিনী তাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেছিল 65 যুদ্ধে। অর্থাৎ জিয়াউর রহমান একজন সাহসী, দেশপ্রেমিক এবং সফল সেনা অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জীবনের সূচনা লগ্নেই। রাজনীতি করার কতটুকু বাসনা ছিল জানি না, তবে যখনই জাতির ক্রাইসিস হয়েছে তখনই জিয়াউর রহমানের উদ্ভব হয়েছে, জিয়াউর রহমানই এগিয়ে এসেছেন। 1970-এর কথা আপনারা জানেন যে পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি একটা রাজনৈতিক যুদ্ধ করছিল। 70-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। পাকিস্তান সরকার সেই জনরায়কে উপেক্ষা করে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। আওয়ামী লীগ তখনও দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আসলে তারা রাজনৈতিক যুদ্ধটাকে কোন কৌশলে পরিচালিত করবে। শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ছিল এবং সেটাই ন্যায্য ছিল যে তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, হয়ে হয়তো বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করবেন, কিন্তু বাঙালিকে স্বাধীন করবেন তার নির্বাচনী ইশতেহার সেটা ছিল না। 6 দফা তার আগে তিনি যেটা দিয়েছিলেন স্বাধিকার আন্দোলন, সেখানেও ছিল না। পাকিস্তান সরকার যখন ক্ষমতা হস্তান্তরে দ্বিধা করছিল, ষড়যন্ত্র করছিল, বাঙালি জাতি যখন কিংকর্তব্য বিমূঢ়, সময় পার হয়ে যাচ্ছিল, জাতীয় পরিষদের অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তান থেকে সেনা এবং অস্ত্র আসা শুরু করলো। আওয়ামী লীগের নেতৃত্ব তখনো পর্যন্ত জাতিকে কোনো দিক নির্দেশনা দিতে পারছিল না। সমগ্র জাতি কিংকর্তব্য বিমূঢ়, তারা জানে না কি হতে যাচ্ছে। হঠাৎ করে সমগ্র বাঙালিকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে পাকিস্তানে চলে যায়। গ্রেপ্তার হন, সেভাবে বললো আমার মনে হয় ভালো হবে, গ্রেপ্তার হন। আওয়ামী লীগের শীর্ষ নেতা অন্যরা যারা ছিলেন তারা জানতেন না যে এই সময় আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলটা কি হবে। সারা বাংলাদেশের মানুষ তখন আবেগ এবং উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। ঠিক এই মুহূর্তে 25শে মার্চ বিকেল থেকে, অর্থাৎ অপরাহ্ন থেকেই অপহরণ থেকে শুরু হয়ে যায় বাঙালি জাতির উপর অত্যাচার, বাঙালিদের উপর অত্যাচার, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা। জিয়াউর রহমান ঠিক এই সময় তিনি উপপ্রধান, উপ কমান্ডার হিসাবে, অর্থাৎ উপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তার কমান্ডিং অফিসার ছিলেন আব্দুর রশিদ জানজুয়া, আপনারা জানেন। সেই জানজুয়াকে তিনি গ্রেপ্তার করলেন, কমান্ড নিলেন। বাঙালি অফিসার মীর শওকত, কর্নেল অলি, খালেকুজ্জামান সাহেব অনেকের সাথে কথা বলে তিনি বললেন যে আমি রিপোর্ট করব এবং তোমরা আমাকে সহযোগিতা করো। সবাই সাহস পাচ্ছিলেন না। জিয়াউর রহমান বলল যে তোমরা সাথে থাকো, জাতির এই ক্রান্তিক লগ্নে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার এটাই হচ্ছে অত্যন্ত কার্যকর সময়, দেরি হলে নিশ্চয়ই জাতির বড় ক্ষতি হয়ে যাবে। তিনি রিপোর্ট করলেন, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন। একটি রাজনৈতিক যুদ্ধ জনযুদ্ধে পরিণত হলো, সশস্ত্র যুদ্ধে পরিণত হলো। বাঙালি দিক নির্দেশনা পেয়ে গেলেন, যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধ সশস্ত্রভাবে শুরু করলেন। আমরা একটা স্বাধীন জাতি পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম। অল্প সময়ের আলোচনা, বিস্তৃত যাব না। একটা সেক্টরের কমান্ডিং অফিসার হিসেবে সেক্টর কমান্ডার নিযুক্ত হয়ে সশরীরে যুদ্ধ করছিলেন। অন্যান্য সেক্টর কমান্ডারের যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে উৎসাহিত করছিলেন। পুরা জাতিকে যার যার অবস্থান থেকে যুদ্ধ করবার জন্য তিনি অগ্রে থেকে প্রতিকৃতি হিসেবে কাজ করছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন। জেট ফোর্স গঠন করে জেট ফোর্সের প্রধান হিসাবে তিনি প্রথমে সব বাহিনীর লোক নিয়ে একটা জেট ফোর্স করেছিলেন। একটা কি হলো, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা হলো, মুক্তি সশস্ত্র সংগ্রাম হলো। অর্থাৎ জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, আপনার রাজনৈতিক যুদ্ধ জনযুদ্ধ হতো না, জনযুদ্ধ সশস্ত্র যুদ্ধ হতো না, সশস্ত্র সংগ্রাম হতো না। আর সশস্ত্র সংগ্রাম না হলে স্বাধীন বাংলাদেশ হতো কি না, আই হ্যাভ এ ডাউট, স্ট্রং ডাউট। তো সো এভাবেই হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের একবার ক্রান্তি লগ্নে, সংকটের মধ্যে
জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে না, শুধু জীবনকে উৎসর্গ করে দিতে। কারণ আপনি জানেন যে সেনাবাহিনীতে ডিভোট করলে একটা ডিসিপ্লিন ফোর্সে নিশ্চিত মৃত্যুদণ্ড, এবং পরিবার পরিজন তার গ্রেপ্তার হয়ে যায়। তিনি তার মধ্যে থেকে দেশমাতৃকার জন্য যুদ্ধ করে একটা স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিলেন। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার গঠন করলো। জিয়াউর রহমান সিনিয়র হয়েও সেনা প্রধান হলেন না, উপপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন। তারপর আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে জনাব শেখ রবিউল আলম, আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই। কে এম সফিউল্লাহকে সেই দিন কিন্তু সেনাবাহিনী প্রধান করা হলো, অথচ কিন্তু কে এম সফিউল্লাহ এবং জিয়াউর রহমান একই বেসের এবং ওনারা লেফটেন্যান্ট বেসও কিন্তু একই সময়ে পড়েছিলেন। তো সেই সময় যে মানুষটি এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়ে দেশকে স্বাধীনতা করা জীবনকে বাজি রেখে করেছিল, অথচ সেই দিনও তার প্রতি কি কোনো অবিচার করা হয়েছিল কিনা, এটা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছিল? এবং তখন থেকে কিন্তু একটি ষড়যন্ত্র কি তার বিরুদ্ধে করা হচ্ছিল কিনা? আমি সেভাবে দেখতে চাই না একটা কারণে, যে জিয়াউর রহমান সিনিয়র ছিলেন, মুক্তিযুদ্ধে তার অবদানও শফিউল্লাহর চেয়ে অবিস্মরণীয় ভাবে মানে মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল এবং বেশি ছিল। এবং শফিউল্লাহ সাহেবের যে নেতৃত্ব, জিয়াউর রহমানের নেতৃত্বের এক করে দেখার কোনো সুযোগ নেই। জিয়াউর রহমান, আমি বলছি তো, একটা কিংকর্তব্য বিমূঢ় জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তাদের করণীয় নির্ধারণ করে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। স্টেট দেশের দায়িত্ব নিয়ে নিয়েছেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষের দায়িত্ব তখন তিনি নিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের অন্যান্য নেতারা শরণার্থী মুক্তিযোদ্ধা হয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গিয়েছেন। অর্থাৎ এই সময় এই 7 কোটি বাঙালির নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার সেই অবদানের কথা যদি বলতে হয়, তাহলে সেনা প্রধান কেন, আরো বেশি কিছু হওয়া তার উচিত ছিল। আমি বলছি যে তিনি সিনিয়র হওয়ার পরও তার সাথে ইনজাস্টিস একটা হয়েছে, উদ্দেশ্যমূলক হয়েছে কিনা আমি জানি না, সে বিতর্কেও আমি যাবও না। তবে এটা ঠিক যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এতটা পেশাদারী ছিলেন যে তিনি উপপ্রধান হিসেবেই একজন সেনা অফিসার হিসেবে সেনা আইন এবং সংবিধান সুসম্মত রেখেই দায়িত্ব পালন করছিলেন, কাজ করছিলেন। সমস্যাটা যেখানে হয়েছে সেটি হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল সেটা ভুলুণ্ঠিত হয়ে যায়, এবং রাজনীতি এবং মানুষের বাক স্বাধীনতা, মানুষের আপনার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, যেগুলি নিশ্চিত করবার জন্য আমরা স্বাধীনতার সংগ্রাম করেছিলাম, সেটিতে মানুষ আশাহত হয়ে যায়। মানুষ নতুন করে আরেকটা রাজনৈতিক সংকট দেখতে পায়। সেটা কি হলো? যে একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, একদলীয় সরকার। তারপরে চলে আসলো আপনার সেনাবাহিনীর মধ্যে পক্ষপাতিত্ব, রাজনীতিতে আওয়ামীকরণ প্রতিষ্ঠিত করা, আওয়ামী প্রশাসনে আওয়ামী অনুগত লোকদের প্রতিষ্ঠিত করা, এটা তো চলছিল। তারপর হচ্ছে যে আমাদের দুর্ভিক্ষ হয়ে গেল, রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে পড়লো, আমাদের খাদ্য ঘাটতি, ত্রাণের অর্থ যা বিদেশ থেকে আসছিল সব লুটপাট হচ্ছিল আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে। যেমন বলাই যায় যে আন্তর্জাতিক রেড ক্রস ত্রাণ সামগ্রী বিতরণ করতে চেয়েছিল, বাংলাদেশ রেড ক্রস প্রতিষ্ঠিত করে তার প্রধান করে দেওয়া হলো ঢাকা মহানগর আওয়ামী লীগের আপনি গাজী গুলাম মোস্তফাকে। তাকে দেওয়ার পর হচ্ছে কি ত্রাণ সামগ্রী সব আওয়ামী লীগের নেতারা লুটপাট হয়ে গেল, সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ আর তাদের ত্রাণ পেল না, তারা কি একটা দুর্ভিক্ষের মধ্যে জীবনযাপন করছিল। রাষ্ট্র ব্যবস্থাপনায় অনেক অসঙ্গতি চলে আসলো, ফরেন যে পলিসি ছিল সেখানেও হচ্ছে একটা সমস্যা তৈরি হয়ে গেল। কারণ আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় রাশিয়া এবং ভারত ব্লক আমাদের সহযোগিতা করছিল। শেখ মুজিবুর রহমান যখন সরকার গঠন করলেন তখন তিনি চেয়েছিলেন যে পুঁজিবাদী বিশ্বের সাথে একটা সম্পর্ক করতে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে ভারত এবং সোভিয়েতের কিন্তু অনীহা ছিল, অনাগ্রহ ছিল এবং আপত্তিও ছিল। এই সমস্ত কারণে আমাদের বৈদেশিক পলিসিতে এক ধরনের সংকট দেখা যায়, আভ্যন্তরীণ রাষ্ট্র ব্যবস্থাপনায় সংকট দেখা যায়, এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যায়। কারণ সেনাবাহিনীকে উপেক্ষা করে একটা প্যারালাল রক্ষী বাহিনী করা হচ্ছিল গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে, আর প্রচলিত সেনাবাহিনীর পুনর্গঠনের প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছিল। তারা ডিউটি করছিল, আপনার বুট নেই, কম্বল নেই, ড্রেস নেই, পাশাপাশি রক্ষী বাহিনী করা হচ্ছে আধুনিক আয়নে, এরকম করা হচ্ছিল একটা প্যারা মিলিটারি বাহিনীকে। সবকিছু মিলে দেশে অরাজকতা ছিল। যাই হোক, কোনো অরাজকতাই তো কখনো স্বস্তি দেয় না, শান্তি দেয় না। বাংলাদেশের মানুষ উদ্বিগ্নতার মধ্যে ছিল, অনাকাঙ্ক্ষিত ভাবে, মানে অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ভাবে 15ই আগস্টের ঘটনাটা ঘটে যায়। সেটি রাজনৈতিক ভাবে কাম্য ছিল না। একটি দলের প্রধান এবং তিনি সপরিবারে নিহত হন।
ফাইন। কিন্তু এই যে ঘটনাই কি এখানে শেষ ছিল? আপনি যদি বলা হয় যে দেখবেন যে ঘটনাটা কিভাবে ঘটেছিল, সেখানে হলো বঙ্গবন্ধু এবং তার পরিবারকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং বাকশাল থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। শেখ মুজিবের হত্যার পর মুস্তাকের নেতৃত্বে যে সরকারটা হয়েছিল সেখানে সকল আওয়ামী লীগ নেতারা ছিলেন, সকল বাকশালের নেতারা ছিলেন, এবং শেখ মুজিবুর রহমানের যাদের উপর আস্থা রেখে কে এম শফিউল্লাহ, এ কে খন্দকার বিমান বাহিনীর প্রধান, কে এম শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান, আপনার এম এইচ খান আপনার মনে আছে নৌবাহিনীর প্রধান, যাদেরকে করেছিলেন এবং তারা সবাই এসে সরকারকে সমর্থন দিয়েছিল এবং বেতারে ভাষণ দিয়ে সমর্থন দিয়েছিল। জেনারেল উসমানী আপনার মুস্তাক সরকারের প্রধান সামরিক উপদেষ্টা হয়েছিলেন। বিডিআর এর প্রধান খলিল, জেনারেল খলিল, তাকেও শেখ মুজিবুর রহমান নিয়োগ করেছিলেন। তিনি 3 বাহিনীর প্রধান হয়েছিলেন মুস্তাক সরকারের অধীনে। অর্থাৎ আওয়ামী লীগের 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু এবং তার পরিবারকে রাজনীতি থেকে নির্বাসিত করা হয়েছে হত্যার মাধ্যমে, বাট ক্ষমতা তো আওয়ামী লীগ দখল করেছে। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ছাড়া বাকি সবারই ক্ষমতাটা দখল করে নিয়েছে আওয়ামী লীগের অন্য সবাই, তাই তো? সেখান থেকে আবার কি হয়ে গেল? মুস্তাক চলছিলেন, সেনাবাহিনী 3 ভাগে বিভক্ত, পরবর্তীতে জিয়া রহমান সেনাপ্রধান হলেন, তিনি শৃঙ্খলা আনার চেষ্টা করছিলেন। কর্নেল ফারুক রশিদ মুস্তাকের গণভবনে, সাফায়াত জামিল, খালেদ মোশাররফ তারা পাল্টাটা শুরু করার জন্য পরিকল্পনা করছেন, চেষ্টা করছেন। কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবিক সৈনিক সংস্থা করে তারা বিভিন্ন ভাবে আবার কমিউনিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। অর্থাৎ সেনাবাহিনী 3 ভাগে বিভক্ত। জিয়াউর রহমান পেশাদার সৈনিক সংবিধান মতো সেনাবাহিনীর মধ্যে একটা চেন অফ কমান্ড আনার চেষ্টা করছিলেন। ঠিক এই রকমের সময় খালেদ মোশাররফ, কর্নেল সাফায়াত জামিল, আরেকজন দালান্তকার আপনার রক্ষী বাহিনীর প্রধান নুরুজ্জামান, এই 3 জনের ষড়যন্ত্র এবং নেতৃত্বে 3রা নভেম্বর অর্থাৎ 2রা নভেম্বর রাত্রে 3রা নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তাকে বন্দী করা হলো এবং সেটাতে মেজর হাফিজুল্লাহর নেতৃত্বে তাকে বন্দী করা হয়। মেজর ইকবালের নেতৃত্বে বঙ্গভবন থেকে একটা বাহিনীকে আবার সেখানে যুক্ত করে মানে তার বন্দিটাকে নিশ্চিত করা হয় এবং তাকে সম্পূর্ণভাবে সেনাবাহিনীর প্রধান থেকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করে তাকে গৃহবন্দী করে রেখে দেওয়া হয়। এখন আওয়ামী লীগের অনেক বন্ধুরা বলেন, দেখেন যে 15ই আগস্টের পর জিয়াউর রহমান নাকি ক্ষমতা গ্রহণ করেছেন। অনেক টকশোতে গিয়ে আওয়ামী লীগের বন্ধুরা অল্প সময়ের মধ্যে এইসব কথা বলতে থাকেন। ক্ষমতা গ্রহণ করলেন আওয়ামী লীগের মুস্তাক, আবার থাকেন আওয়ামী লীগের মুস্তাক থেকে আবার জিয়াউর রহমানকে বন্দী করে 4 তারিখে 4 নভেম্বর খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিলের নেতৃত্বে আবার আরেক গ্রুপ ক্ষমতা নিয়ে তারা আপনার বিচারপতি সাইমের কাছে হস্তান্তর করলেন, সাইমকে রাষ্ট্রপতি করলেন। অর্থাৎ বঙ্গবন্ধু থেকে মুস্তাক থেকে সাইম, এই যে ক্ষমতার পরিবর্তন, এগুলি আওয়ামী লীগের এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, আরেক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাচ্ছে। জিয়াউর রহমান কিন্তু এখানে কিছুই নাই। জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে বন্দী রয়েছেন, এদিকে সাইম রাষ্ট্রপতি হয়ে গেলেন। বন্দী অবস্থায় জিয়াউর রহমানকে বাদ দিয়ে খালেদ মোশাররফকে সেনাপ্রধান করে ফেললেন মুস্তাক, উপায় নেই। 2রা আপনার নভেম্বর শেষ নভেম্বর যখন জিয়াউর রহমান বন্দী, ঠিক সেই সময় 4 নেতাকে হত্যা করা হলো। 4 নেতাকে হত্যা করলেন হচ্ছেন তখন খালেদ মোশাররফের নিয়ন্ত্রণে সবকিছু। আর খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে ফেলেছেন। হ্যাঁ, সাফায়াত জামিল নেতৃত্ব দিচ্ছেন, খালেদ জামিল নেতৃত্ব দিচ্ছেন, মুস্তাক তখনও আছেন। 4 তারিখে মুস্তাককে অপসারণ করতে বাধ্য করা হয়, মোশাররফের সেনা প্রদান করা হলো। আপনার সাইমকে 4 তারিখে মুস্তাক আপনার পদত্যাগ করলেন, 5 তারিখে সাইম শপথ নিলেন, ক্ষমতা হস্তান্তর হয়ে গেল। এবং যারা এই 4 নেতাকে হত্যা করলো তাদেরকে 3রা নভেম্বর রাত 10:30টায় সপরিবারে থাইল্যান্ডে পাঠিয়ে দিলেন। এবং সেটা বঙ্গবন্ধুর অনুসারীরা, আওয়ামী লীগের অনুসারীরাই, শুধুমাত্র নিজেরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য। তারা কিন্তু শেখ মুজিব এবং আওয়ামী লীগের তার পরিবারের হত্যার বিচার চায়ওনি। এবং সেখানে সেই যে ক্ষমতা দখল করেছিল সেখানেও কিন্তু তাদের নিজেদের ক্ষমতা নিশ্চিত করবার জন্য, উপভোগ করবার জন্য প্রচেষ্টা ছিল। যার জন্য বঙ্গবন্ধুর হত্যাকারী যে সেনারা ছিল তারা তো বিদেশে চলে গেলেন এবং চলে গেলেন মুস্তাকের সাথে আর খালেদ মোশাররফের সাথে সমঝোতার অংশ হিসাবে। আমি এই কথাগুলি এত সময় নিয়ে বলার একটা রিজন রয়েছে। 6 তারিখে যখন শপথ নিলেন, ওই তারিখে আপনার সায়েম, বিচারপতি সায়েম, ঘটনাটা ঘটে গেল অন্য ঘটনা। সেটি হলো 6 তারিখ রাত্রে। 6 তারিখ রাত্রে বাংলাদেশের সাধারণ সৈনিক যারা আছেন
তাদের কাছে জিয়াউর রহমান ছিলেন সাধারণ জনতার সাথে একটা বলতে গেলে আদর্শ একজন একটা শ্রদ্ধার এবং ভালোবাসার এবং নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে জিয়াউর রহমানের অবস্থান ছিল। তার কারণ জিয়াউর রহমানের স্বকীয়তা, দেশপ্রেম, সততা, সাহস, এগুলি হচ্ছে সাধারণ সৈনিকদের কাছে অত্যন্ত মানে কি বলবো আকর্ষণীয় ছিল, হৃদয় কেড়েছে। যার ফলে সাধারণ সৈনিকরা কিন্তু ওই সময় ঝুঁকি নিয়েছে। ঝুঁকি নিয়ে প্রথমে মেজর মহিউদ্দিন আর হচ্ছেন আনিসুল হক সুবেদার মেজর, তাদের দুইজনের নেতৃত্বে ক্ষিপ্ত গতিতে 6 তারিখ রাত্রে জিয়াউর রহমানকে তারা উদ্ধার করে এবং ওখানে গিয়ে খালেদ মোশাররফের যারা ছিলেন তাদেরকে পরাস্ত করে বিনা বাধায়, মানে এদের ক্ষিপ্র গতি এবং সাহসিকতাকে মোকাবেলা করতে না পেরে সরে যায় এবং তারা জিয়াউর রহমানকে উদ্ধার করে নিয়ে আসেন। আসার পরে জিয়াউর রহমান যখন উদ্ধার হলেন, উদ্ধার হওয়ার পর তিনি পরের দিন সকালবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। 10:30টার সময় জিয়াউর রহমান, জেনারেল উসমানী, জেনারেল খলিল আর হচ্ছে কর্নেল তাহের এই রাষ্ট্র পরিচালনার জন্য কি করা হবে, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। জিয়াউর রহমান কি করলেন, তিনি তো সেনাপ্রধান আছেন, যেহেতু তিনি উদ্ধার হয়েছেন সেনাপ্রধান আছেন, বিমান বাহিনীর প্রধান ছিলেন তখন তায়েব। তিনি বলছিলেন যেহেতু জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, যেহেতু দেশে ইমার্জেন্সি চলছে, বিদ্যমান আছে, অর্থাৎ জিয়াউর রহমানকে আপনার প্রধান সামরিক আইন প্রশাসক করা হোক। তাতে কর্নেল তাহের, জেনারেল খলিল এবং জেনারেল উসমানী তিনজনই বাধা দিয়েছেন। তিনি বলছেন যে যেহেতু বিচারপতি সায়েম রাষ্ট্রপতি, অর্থাৎ সায়েমের কাছে এটা থাকাই যুক্তিযুক্ত। অর্থাৎ জিয়াউর রহমান কিন্তু উদ্ধার হওয়ার পর সেনা প্রধান থাকলেন, প্রধান সামরিক আইন প্রশাসক হলেন না। প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি সায়েম ছিলেন, একাধারে তিনি প্রেসিডেন্টও ছিলেন। দুটি ক্ষমতাই বিচারপতি সায়েমের কাছে ছিলেন। অর্থাৎ জিয়াউর রহমানের ক্ষমতার লোভ, রাষ্ট্র ক্ষমতা দখল অথবা রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র পরিচালনা এর কোনো অভিপ্রায় ছিলেন না। তিনি সেনা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং রাষ্ট্রের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি কিন্তু সেনাপ্রধানই থাকলেন। এবং আপনি দেখবেন যে বঙ্গবন্ধু হত্যার পর থেকে জেনারেল সায়েম এবং হচ্ছে আপনার মুস্তাক, তারা প্রায় 2 বছরের কাছাকাছি রাষ্ট্র পরিচালনা করেছে। জিয়াউর রহমান কিন্তু ক্ষমতার কাছেও আসেনি, তিনি সেনাপ্রধানই ছিলেন। এরপর 1976 সালের 29 নভেম্বর বিচারপতি সায়েম জিয়াউর রহমানকে ডেকে বললেন যে তিনি আর প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বটা পালন করতে চান না। তার কারণ তার যে 21 জন উপদেষ্টা রয়েছে তাদের সাথে সেনাবাহিনীর পলিসি মেকিং এর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, অর্থাৎ তিনি এই দায়িত্ব আর পালন করতে চান না। যেহেতু অর্ডিন্যান্স একটা জারি করে তিনি এই ক্ষমতাটি সেনা প্রধানের হাতে দিয়ে দিতে চান, কারণ সেটাই সেনা আইনে যুক্ত। তারপরে 29 নভেম্বর 1976 সালে জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক করা হলো এবং এটা স্বেচ্ছায় সায়েম করলেন। জিয়াউর রহমান ক্ষমতার কাছে নেই। এবং আপনাকে মনে রাখা দরকার, সেনা আইনে যখন ইমার্জেন্সি জারি হয় সেনা প্রধানই সঙ্গত কারণে প্রধান সামরিক আইন প্রশাসক হয়। তিনি সেনা প্রধান হওয়ার পরও 17 মাস কিন্তু সেনা মানে প্রধান সামরিক আইন প্রশাসক হন নেই। সেটা থেকেছেন কিন্তু আপনার বিচারপতি সায়েমের কাছে। এর পরবর্তীতে 1977 সালের 21 জুলাই বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার 21 জন উপদেষ্টা পদত্যাগ করে। তারা বলেন তারা বিচারপতি সায়েমের অধীনে আর কাজ করবে না। তখন বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানকে ডাকেন এবং ডেকে বলেন যে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান না। জিয়াউর রহমান বলেন যে রাষ্ট্রপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করলে খুব প্রাসঙ্গিক হয় এবং এটি এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। সায়েম বলেন আমি একজন বিচারপতি, আমি নৈতিকতার জায়গা থেকে আমার 21 জন উপদেষ্টা পদত্যাগ করলে আমি আর রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারি না। আপনার যদি কোনো সমস্যা না থাকে বা জীবনের ঝুঁকি না থাকে আপনি রাষ্ট্রপতির দায়িত্বটা গ্রহণ করেন। সায়েমের অনুরোধে জিয়াউর রহমান রাষ্ট্রপতি দায়িত্বটা গ্রহণ করলেন 1977 সালের 21 জুলাই। তার চেয়ে বড় বিষয়টি এই জায়গায় দেখেন, মুস্তাক রাষ্ট্রপতি হলেন, জনগণের কোনো সমর্থন নাই। এটা হচ্ছে বন্দুকের জোরে, গায়ের জোরে।
মুস্তাক থেকে আবার সায়েম রাষ্ট্রপতি হচ্ছেন, পাল্টা বন্দুকের নলে, গায়ের জোরে, জনগণের কোনো সমর্থন নেই। আমাদের সংবিধানে কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় মতামত নেওয়ার বিধান রয়েছে, যেটা এবার আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বন্ধ করে দিয়েছে, হাঁটানা ভোট। আওয়ামী লীগের বন্ধুরা অনেক সময় বলেন যে হানা ভোটের মাধ্যমে জিয়াউর রহমান আসছে। জিয়াউর রহমান মনে করেছিলেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানে যেহেতু জনমত নেওয়ার বিধান রয়েছে, অতএব আমি যদি একদিনের জন্য রাষ্ট্রপতি হই, সেখানে জনমতের একটা থাকা দরকার, প্রতিফলন থাকা দরকার, সমর্থন থাকা দরকার। এই গণতন্ত্র মানসিকতা কিন্তু জিয়াউর রহমানের এখান থেকেই ফুটে উঠেছে, সেটাই বোঝা যায়। যার কারণে তিনি কিন্তু একটা হানা ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট নিলেন যে রিয়েলি তিনি রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় গ্রহণ করবেন কি করবেন না। জনগণ তাকে স্বতঃস্ফূর্ত ভাবে হা ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত সাংবিধানিক ভাবে দায়িত্বটা পালন করেছে, এবং এই হানা ভোটটি কিন্তু সাংবিধানিক ভাবেই হয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা জানেন না, তার সমালোচকরা জানেন না। এই কথাগুলি বলার এত কারণ হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতা লোভী ছিলেন না। জিয়াউর রহমান রাষ্ট্রের প্রয়োজনে ক্ষমতায় জনগণ এনেছে, সিপাহীরা এনেছে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনের আগ পর্যন্ত, প্রত্যক্ষ নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থেকেছে। তারপরে 1978 সালে আপনি জানেন যে জিয়াউর রহমান একটা ফ্রন্ট গঠন করেন, জাতীয়তাবাদী ফ্রন্ট। আওয়ামী লীগ সেই প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ঐক্য জোট নামে জেনারেল উসমানীকে প্রার্থী করলো। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো, 11 জন প্রার্থী ছিল, বিপুল ভোটে জিয়াউর রহমান তার কর্ম দিয়ে, তার রাষ্ট্র দর্শন দিয়ে, তার রাষ্ট্র পরিচালনা দিয়ে জনগণের মন জয় করে বিপুল ভোটে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। অর্থাৎ জিয়াউর রহমান ক্ষমতার আসার আগ পর্যন্ত যে ধাপগুলি ছিল, তার প্রত্যেকটি ছিল রাষ্ট্রের প্রয়োজনে, তার প্রত্যেকটি ছিল সংবিধান সম্মত। আওয়ামী লীগ জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শনকে মোকাবেলা করতে পারেনি রাজনৈতিক ভাবে, যার ফলে আজকে তারা পরিত্যক্ত, যার ফলে আজকে তারা ক্ষমতা লোভী, যার ফলে আজকে তারা ক্ষমতা দখলকারী একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এরপর ধরেন জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শন তিনি আনলেন মানুষের কাছে। আপনি জানেন বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করলেন, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি বাংলাদেশের মানুষকে আনলেন, আমাদের পররাষ্ট্রনীতিতে একটা ব্যাপক পরিবর্তন তিনি আনলেন, আমাদের 19 দফা কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গঠন করবার জন্য তিনি 19 দফা কর্মসূচি আনলেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণের একটা স্বপ্ন না, দৃশ্যমান চিত্র দেখতে পাচ্ছিল, দৃশ্যমান চিত্র, শব্দের মধ্যে আমরা নেই। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো স্বপ্নের রাজনীতি, তিনি কর্মের রাজনীতি করেছেন এবং কর্ম সম্পাদনের রাজনীতি করেছেন। একটা বড় রাজনৈতিক দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হলো। আইয়ুব খানও কিন্তু একটা আপনার রাজনৈতিক দল করেছিলেন ক্ষমতা দখল করে, আপনার মনে আছে নিশ্চয়ই, কনভেনশন মুসলিম লীগ। কেউ তার কাছে যায়নি, সমর্থনও করেনি। আর মারা যাওয়ার পর ওই দল নামে দল আছে হাতে গোনা মনে হয় এখনো মানুষও জানে না। আর জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শন এবং রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের রাজনৈতিক দল হয়ে গেল। এর কারণ ছিল একটা, সে কারণ হচ্ছে স্বাধীনতার পর আমাদের একটা রাজনৈতিক শূন্যতা ছিল। আমার বিশ্বাসে রাজনৈতিক শূন্যতা যদি আওয়ামী লীগ সৃষ্টি না করত, আর আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত না করত, জিয়াউর রহমান রাজনীতি করতেন কিনা আমার সন্দেহ আছে। তিনি রাজনীতি করেছিলেন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, এবং তিনি মনে করেছিলেন যে আওয়ামী দর্শন বাংলাদেশের মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা রাজনৈতিক দর্শন ছাড়া এদেশের মানুষের মুক্তি হবে না, এই উপলব্ধি থেকে তিনি রাজনৈতিক দল করেছেন, এবং সেই দলটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হয়েছে, আপনি জানেন। এখন একটু আলোচনা করা যাক যে জিয়াউর রহমানের আমরা রাষ্ট্র দর্শনটা কিছুটা জানলাম, তার রাষ্ট্র ব্যবস্থাপনাটা একটু জানা দরকার। তিনি ক্ষমতায় এসেই প্রথম যে কাজ করেছেন সেটি হচ্ছে আমাদের সিভিল প্রশাসন ঢেলে সাজিয়েছেন। তারপর রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে আমাদের কিন্তু ক্ষমতার ভারসাম্য ছিল না, তিনি ভারসাম্য এনেছেন, জবাবদিহিতা এনেছেন। এটা হলো প্রথম সংস্কার। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রুরাল এরিয়ায় আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, আমাদের সেন্ট্রাল পলিসিটা ছিল একেবারে আমলাতান্ত্রিক এবং কেন্দ্র
কেন্দ্র নির্ভর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছেন গ্রাম সরকার থেকে শুরু করে। গ্রামে বিকেন্দ্রীকরণ করে তিনি যেটা করলেন, গ্রামের মানুষকে একটা প্রশাসনের মাধ্যমে সেবা দেওয়া দরকার, উনি গ্রাম সরকার করলেন। গ্রাম সরকার আবার 3টা পোর্শন করেছিলেন, গ্রাম সালিশ বোর্ড করেছিলেন, তারপর গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছিলেন, এগুলো সব গ্রাম সরকারের অধীনে ছিল। গ্রাম সালিশ বোর্ড এমন ভাবে কাজ করেছে যে ছোটখাটো দ্বন্দ্ব, সংঘাত, অমিল, বিভাজন, সকল সমাধান ওখানেই হতো। যার ফলে আজকে দেখেন 36 লাখ মামলা আমাদের রয়ে আছে, মামলার জট। জিয়াউর রহমান গ্রাম সরকার করে কিন্তু অনেক মীমাংসাযোগ্য সমাধান ওখানেই দিয়ে দিয়েছেন, মামলার সংখ্যা কমেছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা হয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, মানুষ ধরেন একটা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রাম পর্যায়ে পেয়েছে। 65,000 গ্রামে তিনি গ্রাম সরকার করেছিলেন। এই যে প্রশাসনিক বিন্যাস এবং মানুষের দ্বারগুড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার একটা মানসিকতা তিনি উপলব্ধি করলেন এবং সেটা প্রতিষ্ঠিত করলেন। মানে জিয়াউর রহমান এই জিনিসটাকে উপলব্ধি করেছেন, যদি দেশকে সাস্টেনেবল বা একটি উন্নত রাষ্ট্র করতে চায় তাহলে গ্রামকে প্রাধান্য দিতে হবে, গ্রামীণ জনপদকে উন্নত করতে হবে। সেজন্যই মূলত তিনি গ্রামকে সাজানোর কাজে হাত দিয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা আসার পরপরই। জি জি জি, আপনি কন্টিনিউ। জি, ধরেন এই যে তারপর আসে কৃষি। আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষিকে আধুনিকায়ন করলেন তিনি। আপনি সেচ ব্যবস্থার জন্য ব্যাপক হারে খাল খনন কর্মসূচি করলেন। আবার বন্যা থেকে বাঁচার জন্য, আমাদের পানি ধারণ করার জন্য, পানি ধারণ সক্ষমতা বাড়ানোর জন্য খাল খনন তিনি করলেন। কৃষিতে তিনি কি করলেন? কৃষিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করলেন, কীটনাশক, সার। আমরা প্রাকৃতিক নির্ভর কৃষি আর থাকলো না, আধুনিক কৃষি তিনি সম্প্রসারণ করলেন এবং ধরেন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করলেন। যার ফলে কি হয়েছে? আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়েছে। শেখ রবিউল আলম আপনার কাছে শুনছেন আপনি? শেখ রবিউল আলম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে এই প্রশ্নটি আমি রাখতে চাচ্ছিলাম, যদিও আপনি আলোচনায় নিয়ে আসতেছেন আর একটু সহজ করার জন্য, যেন দর্শকও বুঝে। আপনার কাছে জানতে চাই দর্শক, যে বিষয়টি হচ্ছে 1974 সালে কিন্তু দেশ স্বাধীনতার পর একটি দুর্ভিক্ষ হয়েছে আমরা জানি, এবং দেশ একেবারেই নড়বড়ে বসেছে। সেই স্বল্প সময়ে 74 থেকে রাষ্ট্র ক্ষমতা আসার পর 78, 79 সালে কিন্তু প্রেসিডেন্ট রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এনেছি। এই যে স্বল্প সময়ের মধ্যে মানে কি ক্যারিসমেটিক নেতৃত্বের মাধ্যমে কিন্তু তিনি আসলে এটি সম্ভব হয়েছে। আপনি যে কথাটি বলেন গ্রামীণ জনপদের উন্নতির মাধ্যমে, আজকের তরুণ সমাজ কিন্তু এইসব জিনিস কিন্তু অনেকটাই অজানা, কারণ ইতিহাস সব বিকৃত করা হচ্ছে। তরুণ সমাজের উদ্দেশ্যে আসলে এই বিষয়টাই একটু তুলে ধরার জন্য আপনাকে অনুরোধ করছি। সেটা আপনি তুললেনই কিছুটা। যেমন ধরেন আমি বললাম খাদ্য উৎপাদন মাত্র 2 বছরে দ্বিগুণ হয়েছে। আবার প্রথম 100 কোটি টাকার উপর জিয়াউর রহমান কৃষি খাতে ঋণ দিয়েছিলেন বিনা সুদে, স্বল্প মেয়াদে, বিনা সুদে ঋণ দিয়েছিলেন। তখনকার 100 কোটি টাকা কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। তারপর হচ্ছে যে তিনি কৃষিকে আধুনিকীকরণ করার জন্য, আবার আমি বললাম আপনাকে যে প্রাকৃতিক নির্ভর কৃষি ছিল না, কৃষি হয়ে গেল হচ্ছে মানুষের আধুনিক চাষাবাদের যে প্রক্রিয়াগুলি আছে, কীটনাশক, সার, বীজ, ভালো বীজ, সেচের ব্যবস্থার জন্য প্রচুর খাল করেছেন, পানির পর্যাপ্ত পানি, এগুলি তিনি ব্যবস্থা করে কৃষিটাকে একটা বিপ্লব করে ফেললেন। যার ফলে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম। এবং আপনি জানেন নিশ্চয়ই যে 1974-75 আমাদের যে বাজেটে প্রবৃদ্ধি ছিল 2.5, 78 এসে সেই প্রবৃদ্ধি হলো 4.5, অর্থাৎ প্রবৃদ্ধি দ্বিগুণ বেড়ে গেল, শুধু কৃষি উৎপাদন বাড়েনি। তারপর দেখেন আপনি অন্য সেক্টরগুলিতে যদি আপনি যান, যেমন আমাদের শিক্ষাতে একেবারে নিরক্ষরতা একটা অভিযান চালু করলেন তিনি সারা বাংলাদেশে, ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাক্ষর জ্ঞান দেওয়া। আমাদের নারী শিক্ষা এবং শিশু শিক্ষা, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবার জন্য ব্যাপক হারে তিনি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করলেন এবং কাউন্সিলিং করে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধ করা অথবা বাধ্য করা হয়েছে কোনো কোনো সময় যে বাচ্চাকে স্কুলে দিতেই হবে। তারপর নিরক্ষরতা অভিযানের কথা আমি আপনাকে বললাম। এরকম ভাবে ব্যাপকভাবে তিনি শিক্ষা করলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত করলেন। তিনি জানতেন যে সবার পক্ষে উচ্চতর শিক্ষা নিয়ে বা গবেষণা সব লব্ধ শিক্ষা কোনো কোনো সময় আপনার বেকারত্ব সৃষ্টি করে, অথবা ধরেন কোনো কোনো সময় আমাদের কর্মসংস্থানের জন্য সহায়ক নয়। আমাদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা সহায়ক। তিনি ব্যাপক হারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত করলেন, যুবকদেরকে এবং তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আপনার বিদেশেও পাঠিয়েছেন।
এবং অনেকে গিয়ে বিদেশে যুব মন্ত্রণালয় আসছে, সেটা আসছে পরে। তারপর আপনি বিদেশে গিয়ে অনেকে উদ্যোক্তা হয়েছে, অনেকে দক্ষ শ্রমিক হয়েছে, আজকে যে রেমিটেন্স আসছেন ওখান থেকেই এসেছে, সেটা না হলে সম্ভব ছিল না। তারপর আপনি যদি স্বাস্থ্য খাতে যান, আমাদের মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য উনি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। তারপরে হচ্ছে যে আমাদের জনসংখ্যা ছিল সবচেয়ে বড় সমস্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্য ফ্যামিলি প্ল্যানিং একবার প্রতিষ্ঠিত করেছেন গ্রাম্য পর্যায়ে, কারণ আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। প্রধান সমস্যা ছিল বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। আপনার যদি স্মরণ থাকে আপনার যে ওই সময়কার সময় তিনি সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছিলেন পরিকল্পিতভাবে। আপনার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। তো এরপরে আপনি যদি ইসে খাতে যান, আমাদের যেমন স্বাস্থ্য খাতের কথা আমি বললাম, আপনি যদি আমাদের পর্যটন খাতে যান, আমাদের পর্যটন এখানে প্রসার হয়েছে। আমাদের এই গ্রাম অঞ্চলের রাস্তা, নতুন নতুন রাস্তা সংযোগ, মানুষের অবকাঠামো বলতে যেটা বোঝা যায় সেটাকে মূল শহরের সাথে সংযুক্ত করা হয়েছে। আমাদের প্রচুর ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, পুল হয়েছে। পুলগুলি সাংস্কৃতিক অঙ্গনও কিন্তু বিচরণটা একটা শিশু বেড়ে উঠবে, বড় হবে, তার যে সংস্কৃতি দরকার, সংস্কৃতি মনে এই জিনিসটাও কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু হ্যাঁ, জিয়াউর রহমান তো জানতেন যে বাংলাদেশের সংস্কৃতি অনেকটা সমৃদ্ধ, এবং তিনি, আপনি জানেন কিনা, এর আগে তিনি ঘানা গিয়েছিলেন, ঘানা চিলি দুটো দেশই একসাথে ভ্রমণ করে আসেন। আসার পরে তিনি এয়ারপোর্টে নেমে ওখানকার সাংস্কৃতিক প্রেজেন্টেশনটা তাকে খুব মুগ্ধ করে, এবং তিনি বিমানে বসে চিন্তা করেন যে বাংলাদেশের সংস্কৃতি অনেকটা সমৃদ্ধ, অনেক প্রতিষ্ঠিত, এটাকে রিপ্রেজেন্ট করারটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের সংস্কৃতিকে বিশ্বের পরিমণ্ডলে পৌঁছায় দিতে হবে, এবং আমাদের যে সংস্কৃতি সেটা অনেক সমৃদ্ধ সংস্কৃতি। অর্থাৎ এই সংস্কৃতিকে লালন করতে হবে, বিকশিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে তিনি সংস্কার মন্ত্রণালয় করেছেন। তিনি মুক্তিযোদ্ধার কথা বলেন, এই যে মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, তাদের কোনো ডাটাবেজ ছিল না, তিনি আধুনিক ডাটাবেজ করেছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করে তাদেরকে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। তো বিএনপির আমলে হয়েছে 2001 সালে। না, ভাটা তো পরে হয়েছে, কিন্তু আমি বলছি যে প্রথম জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়, সর্বপ্রথম জিয়াউর রহমানের আমলে তালিকা যেতে করা হয়, এবং তাদের মুক্তিযোদ্ধারা কোথায় কি অবদান করেছে তার জন্য একটা তিনি করেছেন, ডাটাবেজও তিনি শুরু করেছিলেন। তো এই কাজগুলি জিয়াউর রহমান বিভিন্ন জায়গায় করেছেন, যেখানে যেটি প্রয়োজন। সবচেয়ে বেশি উনি গুরুত্ব দিয়েছিলেন আমাদের ফরেন পলিসির। এখানে আপনি যদি ফরেন পলিসিতে যান, আপনি দেখবেন যে আমরা একটা স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি তিনি চালু করলেন। তিনি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এবং বহির্বিশ্বের সাথে আন্তঃসম্পর্ক অনেকটা ডেভেলপ করলেন। পাশাপাশি মুসলিম বিশ্ব, পাশ্চাত্য, তাদের সাথে বাংলাদেশের মানুষকে একটা সেতু বন্ধন করতে হবে যদি আমাদের উন্নতি দরকার। কারণ আমরা সদ্য স্বাধীন হয়েছি, আমাদের বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য পশ্চিমা সাহায্য প্রয়োজন ছিল, আবার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথেও আমাদের একটা সুসম্পর্কের প্রয়োজন ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে উনি সম্ভবত 1977 সালের ডিসেম্বর মাসে ভারতে যান। তখন বঙ্গবন্ধুর সময়ে শেষের দিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না, আমি একটু উল্লেখ করেছিলাম আপনাকে এর আগে। তো উনি 77-এর ডিসেম্বরে ভারতে যান। ভারতে যে তখন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে মোরারজি দেশাই। তখন মোরারজির সাথে শোনা দ্বিপাক্ষিক সম্পর্ক মিটিং হয়। মোরারজি দেশাই তিনি বললেন যে ভারত মহাসাগরকে নিরাপদ করতে হবে। ভারত মহাসাগর তখন বেশ উদ্বিগ্নতা ছিল, সেটা পুরো সাউথ এশিয়ায় প্রভাব পড়ছিল। জিয়াউর রহমান বললেন ভারত মহাসাগরকে শুধু আমরা নিরাপদ করব না, এটা তো করবই, পাশাপাশি সাউথ এশিয়াকে আমাদের নিরাপদ করতে হবে, দক্ষিণ এশিয়াকে। আমাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করতে হবে, বিশ্বাসযোগ্য করতে হবে, এবং আমাদের দক্ষিণ এশিয়ায় যে সমস্ত রিসোর্স রয়েছে সেইগুলির অবাধ বিনিময়ের মাধ্যমে কিভাবে সবাই লাভবান হতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। মুরারজি দেশাই সেজন্য সার্ক গঠন করেন, পরবর্তীতে সার্ক হয়েছে। সার্কের জন্য তিনি আবার নেপালের প্রধানমন্ত্রীকে প্রথমে 77 সালে চিঠি দিয়েছিলেন। পরবর্তীতে তখন কিন্তু আপনার আফগানিস্তানে, সাউথ এশিয়ার মধ্যে নাই, অন্যান্য 7টি দেশের প্রধানকে তিনি চিঠি দিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সার্ক হয়েছিল। এই যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে একটা দেশের সমৃদ্ধির জন্য যে সহায়ক, সেটা তিনি উপলব্ধি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন এবং উদ্যোগী হয়েছেন, এবং তার উদ্যোগে সেটা হয়েছিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ফারাক্কা নিয়ে আমাদের বেশ সমস্যা চলছিল, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সেটা তুলেছিলেন সমাধানের জন্য।
পরবর্তীতে ভারত প্রস্তাব করেছিল যে না, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শেষ করতে চায় বাংলাদেশের সাথে ফারাক্কা নিয়ে। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনা হয় মিরাজ দেশের সময় জিয়াউর রহমানের সাথে। তার পরিপ্রেক্ষিতে 5 বছর মেয়াদী একটা অন্তর্বর্তীকালীন চুক্তিও করেছিলেন ফারাক্কা নিয়ে। অর্থাৎ জিয়াউর রহমানের এই যে ক্যারিসম্যাটিক চিন্তা, ক্যারিসম্যাটিক মুভমেন্ট, দেশের প্রয়োজনে মানে আপনার রাজনীতি, দেশের প্রয়োজনে চুক্তি, সমঝোতা, সম্পর্ক, এটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে একটা স্বতন্ত্র জাতি হিসাবে এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফাংশন করেছে। মুসলিম বিশ্বে আপনি জানেন যে অনেকগুলি সমস্যা তিনি সমাধান করেছেন। যেমন তিনি আরবিট্রেটর হয়েছিলেন ইরাক ইরান যুদ্ধের মীমাংসা কল্পে পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি আল কুদস কমিটির সদস্য হয়েছিলেন প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য এবং তার আমলে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছিল। অর্থাৎ একজন মানুষ, রাষ্ট্রনায়ক, একটা দেশকে বিভিন্ন উইং এ সফল করবার জন্য, কানেক্টিভিটি দেওয়ার জন্য যে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার এবং যে রাজনৈতিক কৌশল দরকার, সেটা যেমন জানতেন, বুঝতেন এবং তড়িৎ ভাবে সেটা প্রতিষ্ঠিত করতেন, যেটা পরবর্তীতে আর হয়নি বাংলাদেশে, আর হয়নি এবং এখনো হচ্ছে না। এখনো আমাদের নতজন পররাষ্ট্রনীতি রয়েছে, এখনো আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাবশালী গোষ্ঠীর উপর নির্ভর করতে হয় ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য, যেটা বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগ করছে। জিয়াউর রহমান স্বতন্ত্রভাবে, সার্বভৌমভাবে বাঙালি জাতিকে মানে আপনার পরিচয় দিয়েছেন এবং সেভাবে বাঙালি জাতিকে তিনি রিপ্রেজেন্ট করেছেন বহির্বিশ্বে। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই হলো আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশ আপনি দেখছেন, অথবা যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশ যদি পেতে হয় আর বাংলাদেশের মানুষকে যদি একটি গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, একটা যুগ উপযোগী শাসনতন্ত্র, যুগ উপযোগী পররাষ্ট্রনীতি, সমৃদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ যদি আপনাকে দেখতে হয়, তাহলে এর যেখানে যতটুকু অর্জন আছে আর যেখানে যতটুকু সম্ভাবনা আগামী দিনে আছে, তার প্রত্যেকটাই জিয়াউর রহমানের কর্মে অথবা চিন্তার মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দর্শনের মধ্যে রয়েছে। এর বাইরে বাংলাদেশের জাতির প্রকৃত মুক্তি নাই, প্রকৃত সমৃদ্ধ নাই। তো সেই যারা আপনার কাছে আবার আসছি। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের জাতীয়তাবাদী প্রচার দলে যে নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসি। কথা বলছিলেন আজকে সম্মানিত অতিথি শেখ রবিউল আলম, যিনি একাধারে একজন একেবারেই তরুণের আইকন, তারুণ্যদীপ্ত রাজনীতিবিদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আবার ঢাকা 10 উপনির্বাচনে উনি নির্বাচন করেছেন। একেবারেই তরুণ্যদীপ্ত নেতৃত্ব। কথা বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম, দর্শন, রাষ্ট্র পরিচালনা সবকিছু নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। জনাব রবিউল আলম, আপনার কাছে একটি বিষয় একটু নিয়ে আসছে, সেটা হচ্ছে, বললাম আপনি একজন তরুণের আইকন। আসলে তো তরুণরা আজকে রাজনীতি বিমুখ। আমরা যখন যে দল ক্ষমতায় আসি তখন তার মতো করে ইতিহাস বিকৃত করছি, তরুণদের ব্যবহার করছি, অথচ বাংলাদেশ এখন 60% আমরা যদি হিসাব করি তরুণ। আর এখন আমাদের কথা আছে আজকে তরুণ যে তারই যুদ্ধে যাওয়ার সময়, অথচ আজকে এই তরুণরা কিন্তু রাজনৈতিক বিমুখ। আর এই তরুণদেরকে রাজনীতির এই প্ল্যাটফর্ম থেকে দূরে রেখে জাতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের করণীয় কি, জনাব রবিউল আলম? করণীয় তো আমাদের রয়েছে, কারণ কি, একটা ধরেন স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য আজ থেকে 50 বছর আগে আমাদের পূর্বপুরুষরা অস্ত্র ধরলেন, জীবন দিলেন, শহীদ হলেন। তাদেরই প্রতিষ্ঠিত বাংলাদেশ একটি রাজনৈতিক দলের, ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতা লোভিতার কারণে আমাদের অনেক অর্জন গত 12 থেকে 14 বছরে বেশি বিলুপ্ত হয়েছে। দেখুন, আমরা এগোচ্ছিলাম, আমি আবারও আপনাকে বলি, এগোচ্ছিলাম, হয়তো ধীরে এগোচ্ছিলাম, কিন্তু সেগুলো সব স্থবির হয়ে গিয়েছে এই আওয়ামী লীগের অপশাসন, দুঃশাসন, ক্ষমতা লোভিতা এবং ক্ষমতা ধরেন দখলকারী একটা মানসিকতার কারণেই আজকে সবকিছু নষ্ট হয়েছে। গণতান্ত্রিক যাত্রা যেভাবে শুরু হয়েছিল, হ্যাঁ কিছুটা বিপত্তিত হয়েছে। এরশাদ সাহেব মাঝে এসে করেছেন, বিএনপির একটা নির্বাচিত সরকারের কাছ থেকে তিনি ক্ষমতা নিয়েছেন, গায়ের জোরে 9 বছর চালিয়েছেন। সকল গণতন্ত্র কামী যে সমস্ত রাজনৈতিক দল হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে আপনার এরশাদ সাহেবের পতন ঘটিয়েছে, তাই তো? তো তারপর কি হলো, একটা ভালো পরিবেশে 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, 2006ও আমি বলবো, বা 8 যে নির্বাচনটা আরো 2 বছর পরে হলো 2008, যদিও 8-এর নির্বাচনটা যে সরকারটি বিএনপির প্রতি
বৈষম্য করেছে, দমন করেছে, পীড়ন করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। তারপরও আমি বলবো যে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা হয়েছিল, এই 4টি নির্বাচন এর মাধ্যমে আমরা কিন্তু ধাপে ধাপে একটা গণতন্ত্র, উন্নত গণতন্ত্রের দিকে যাচ্ছিলাম। কারণ কি ক্ষমতা হস্তান্তর হচ্ছিল, আবার নতুন দল বিজয়ী হয়ে ক্ষমতা আসছিল, ক্ষমতাশীল দল পরাজিত হয়ে ক্ষমতার বাইরে যাচ্ছিল। এই ক্ষমতায় যাওয়া আর ক্ষমতার বাইরে যাওয়া, এই কালচারটা কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই কালচারটা আমাদের প্রতিষ্ঠিত হচ্ছিল। হয়তো বিভিন্ন দল পরাজিত হলে বিভিন্ন অভিযোগ তুলছিল, কিন্তু জনগণের কাছে কোনো অভিযোগ কিন্তু গুরুত্ব পাচ্ছিল না। অর্থাৎ জনগণ গণতন্ত্র মনে হয় গণতন্ত্রের চর্চার মধ্যে চলে যাচ্ছিল এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নিচ্ছিল। এই দেশটা ধ্বংস যদি আপনি আমাকে বলেন, আগে যা হয়েছে ত্রুটি বিচ্যুতির মধ্যে ছিল। আর এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে একেবারে পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক দর্শনের দেউলিয়াত্বের অংশ হিসাবে তারা বাংলাদেশের 16 কোটি মানুষের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকারের টুটি চেপে ধরেছে এই আওয়ামী লীগ। যার ফলে আজকে এই তরুণ প্রজন্মে যাদের কথা বলছিলাম, তারা রাজনীতি বিমুখ হচ্ছে, রাজনীতির বিদদের প্রতিও তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, ভুল ধারণা তৈরি হচ্ছে। এর থেকে উত্তরণ অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে রাজনীতি চর্চা, প্রতিযোগিতা এবং রাজনৈতিক দর্শন, রাজনৈতিক কর্মসূচি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় কোন রাষ্ট্রেরই টেকসই উন্নয়ন সম্ভব না, টেকসই সমৃদ্ধি সম্ভব না। সেই টেকসই বলছে আমি অর্থনৈতিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, আর মূল্যবোধের উন্নয়ন বলেন, এ সবটাই হতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশে। পৃথিবীতে যেখানে হয়েছে সেখানে এই গণতান্ত্রিক অবয়বের মধ্য দিয়ে হয়েছে, গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে হয়েছে। কিন্তু সেই গণতান্ত্রিক চর্চার সকল পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ। এর থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্রমাগতভাবে চেষ্টা করছে। আমরা তো এতটুকু সফল হয়েছি এবং বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ নির্বাচনে অবিশ্বাসী একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ জনমতের প্রতি শ্রদ্ধা রাখে না এবং জন অধিকার হরণ করে তেমন একটি রাজনৈতিক দল। এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন একটা পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যদিও তাদেরকে ক্ষমতার বাইরে নেওয়া এখনো পর্যন্ত আমাদের পক্ষে গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের আন্দোলনের মাধ্যমে সম্ভব হয়নি, তবে অচিরেই এটা হবে, অচিরেই এটা হবে। এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আপনার চিরতরে, এমনও হতে পারে যে তাদের রাজনীতি, মানুষের জন্য রাজনীতি করা বাংলাদেশে কঠিন হয়ে ইতিমধ্যে গিয়েছে। আর যদি তাদের গণরোষের মাধ্যমে ক্ষমতার অপসারণ হয়, মানুষের কাছে রাজনীতির কোনো মেসেজ নিয়ে যাওয়ার দল আর আওয়ামী লীগ থাকছে না। এটা একটা পরিত্যক্ত রাজনৈতিক দল এবং আমার মনে একটা বিলুপ্ত রাজনৈতিক দলও পরিণত হয়ে যেতে পারে। যদিও গণতান্ত্রিক ব্যবস্থা সেটি কাম্য নয়, আমরা একটা শক্ত প্রতিযোগী চাই। আমরা এখনো চাই আওয়ামী লীগ তাদের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের এই গণতন্ত্র মানা মানুষকে তার রাজনৈতিক অধিকার ফিরে দিক। যেমন দেখেন সেদিন ওবায়দুল কাদের, আমি অপ্রাসঙ্গিক ভাবে কথাটা বলছি, বলছে কথা তো বলছেন, তো কথা বলছেন মানে গণতন্ত্র আছে। হোয়াট এ ননসেন্স স্পিচ এন্ড ননসেন্স আইডিয়া। একজন মানুষ, আরে কথা বলার অধিকার মানুষের জন্মগত অধিকার, আর গণতন্ত্র হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় তার অংশ নেওয়ার অধিকার। এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। গণতন্ত্র এবং কথা বলা, এই দুটিকে যারা এক করে বলে, করে ফেলে এবং তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন এটা জাতির জন্য দুর্ভাগ্য ছাড়ার কিছু না। নতুন প্রজন্মের কাছে আমার আবেদন হচ্ছে যে আপনারা প্লিজ রাজনীতি বিমুখ হবেন না। এই দেশ আপনাদের, এ রাষ্ট্র আপনার, এ রাষ্ট্রে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করুন, সোচ্চার হন, সজাগ হন। শুধু রাজনীতিতে আগ্রহী হবেন না, আপনি দেশের মানুষ, আপনার সামর্থ্যের শতভাগ নিয়ে ন্যায়ের পক্ষে থাকুন, গণতন্ত্রের পক্ষে থাকুন, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ব্রত থাকুন। তবেই এই সমস্ত অপশক্তির অপসারণ হবে। এইসব অপরাজনীতি যারা করছে ক্ষমতার মোহে, তাদের পতন হবে। আর বাংলাদেশের জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু লড়াই করছে, সংগ্রাম করছে। সেটি যদি না হতো, এই গত 12-14 বছর বিএনপিকে নিধন করবার জন্য, নিশ্চিত করবার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন কোন দমন নাই, পীড়ন নাই, ষড়যন্ত্র নাই যে করা হয়নি।
কিন্তু আমরা আপনাদের ছেড়ে যাইনি, আমরা ক্ষমতার ভাগাভাগিতে যাইনি, যাবো না। বেগম খালেদা জিয়া জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন, তারেক রহমান মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দেশের বাইরে আছেন, নিজেদের বিত্ত বৈভবের জন্য নয়। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা নিয়ে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্যই সংগ্রাম করছেন। আমরা হয়তো এই গত 12 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটাতে পারিনি, এই সরকারটিকে আপনার গণবিপ্লবের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করতে পারিনি, কিন্তু আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য রাজনৈতিক যে সংগ্রাম আছে, গণতান্ত্রিক যে সংগ্রাম আছে, যে প্রক্রিয়া আছে, তার প্রত্যেকটাতে নিজেদেরকে আমরা কিন্তু আপনার নিবেদিত রেখেছি। প্রিয় দেশবাসীর কাছে আমি বলবো, তরুণ প্রজন্মের কাছে আমরা বলবো যে আমরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য আজকে এই ঝুঁকি নিয়ে রাজনীতি করছি না, আপনাদের একটা বাসযোগ্য বাংলাদেশ দেওয়ার জন্য রাজনীতি করছি, আপনাদেরকে রাষ্ট্রে আপনাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য রাজনীতি করছি, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করছি, তারেক রহমানের নেতৃত্বে করছি। আর দর্শনটা দিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শুধু দর্শন দেননি, আজকে যে স্বাধীন বাংলাদেশ দেখছেন, সেই স্বাধীন বাংলাদেশ জিয়াউর রহমান ঘোষণা দিলে মুক্তিযুদ্ধ না দিলে মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না, এটা আপনাদেরকে বুঝতে হবে। অতএব বিএনপি জনগণের সাথে আছে। তরুণ প্রজন্মের নেতাদের বলবো যে আপনারা আপনাদেরকে আরো শানিত করুন, আরো নিবেদিত করুন, আরো সোচ্চার করুন। শুধু রাজনীতিতে ইন্টারেস্ট থাকলে হবে না, সোচ্চার হতে হবে অধিকারের ব্যাপারে। আপনারা আসুন, এদেশ আপনাদের, আমাদের, এদেশে আওয়ামী লীগের তারাও রাজনীতি করুক, বিএনপিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুক, জনগণের সমর্থ তারা গ্রহণ করুক রাজনীতির মাধ্যমে। কোনো অপকৌশল যেটা সরকার করছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তার থেকে তারা বেরিয়ে আসুক, এবং বেরিয়ে যদি না আসে তাদের বাধ্য করা হোক, আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, ক্ষমতার মোহে অন্ধ যেভাবে হয়ে গিয়েছে তার থেকে বেরিয়ে আসুক। এবং সেটা বেরিয়ে আসতে গিয়ে তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হয়, নিশ্চয়ই বাধ্য করতে হবে, এবং জনগণকে সাথে নিয়ে বাধ্য করতে হবে। সেই জনগণ হচ্ছেন আপনারা, তরুণ প্রজন্মের মানুষ। আপনারা এগিয়ে আসুন, যার যার অবস্থান থেকে শতভাগ চেষ্টা করুন। আমার বিশ্বাস অচিরেই বাংলাদেশের মানুষ আরেকটি নতুন বাংলাদেশ পাবে, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, গণতন্ত্র চর্চা থাকবে, মানুষের অধিকার নিশ্চিত থাকবে, স্বাধীন বাংলাদেশের স্বাদ মানুষ পাবে। অর্থাৎ আমাদের এখন স্বাধীনতা প্রায় মানুষচিত্র মতো হয়ে গিয়ে মধ্যে চলে গিয়েছে। স্বাধীনতা মানে কোনো মানুষচিত্র নয়, স্বাধীনতা মানে আমার ভাবনার স্বাধীনতা, আমার কর্মের স্বাধীনতা। স্বাধীনতা মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় আমার সক্রিয় অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ। সে জায়গায় আপনারা কিন্তু বঞ্চিত হচ্ছে যে দেশের মানুষ। তাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই আমরা রাজনীতি করি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতি করে। ধন্যবাদ। অনেকক্ষণ কথা বলছিলেন জনাব শেখ রবিউল আলম। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন রেখে আমরা শেষ করতে চাই, যে আজকে জাতীয়তাবাদী প্রচার দলে যে আমাদের এই আয়োজনটি ভয়েস অফ ডেমোক্রেসি, অর্থাৎ আজকের এই তরুণ প্রজন্মকে, আজকের এই নতুন প্রজন্মকে এই জিয়াউর রহমান সম্পর্কে জানানোর যে একটি মাধ্যম, এটা আপনার কেমন লেগেছে, বা এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। নিশ্চয়ই একটা মহৎ উদ্যোগ, সময় উপযোগী উদ্যোগ। প্রচার দল সম্পর্কে আমি এর আগেও একবার একটা ঘরোয়া মিটিং এ বলেছিলাম, একটা আলোচনা সভায় বলেছিলাম যে কোয়ালিটি বেস্ট, কনসেপ্ট বেস্ট। নিশ্চয়ই এটি সেই কনসেপ্টের অংশ। অর্থাৎ তারা চিন্তা করেছে যে না, এই স্বাধীনতার একটা মাস, মহান বিজয় আমাদের এই মাসে অর্জিত হয়েছে। অর্থাৎ এই বিজয়ের অর্জনের পিছনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতার ভূমিকা অবিস্মরণীয়। এই সময়ে জিয়াউর রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ যে অবিচ্ছেদ্য অংশ, একটি আরেকটির সম্পূরক, পরিপূরক, সেটি তুলে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই আপনার প্রশংসার দাবি রাখে। এর সভাপতি মাহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবর স্নেহের, আরো 2-4 জন, অনেকেই চিনি, সবার নাম আর বলবো না। তারা যে প্রচেষ্টাটা অব্যাহত রেখেছে, চেষ্টা করছে, এবং এটা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। এই যে একটা সময়, একটা কঠিন সময় আমরা পার করছি, দেখেন কথা বলতে হয় অনেক চিন্তা করে,
সেই রকমের সময় অনেক চিন্তা করি। ক্রমাগতভাবে এই যে আপনার অপশাসন দুঃশাসনের চিত্র তুলে ধরা, বিজয়ের মাসে স্বাধীনতার সত্যকার ইতিহাস তুলে ধরা, সেটা কোনো কোনো সময় ক্ষমতাসীনদের পছন্দ হয় না, তাদের গোত্রদাহ হয়। তার মধ্য দিয়েও জাতীয়তাবাদী এই যে প্রচার দল, তারা ক্রমাগতভাবে ঝুঁকি নিয়ে এই কাজটি করছেন। এবং আমি আপনাদের অনেকগুলি অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে, সবাই এসে কথা বলছে, এই কথা বলার যে প্ল্যাটফর্ম সেটাও তো নেই। তার মধ্যে করোনা রয়েছে, আতঙ্ক রয়েছে, রাজনৈতিক কর্মসূচি সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, রাজনৈতিক কর্মসূচি কম। তার মধ্যে দিয়ে প্রচার দল প্রতিদিনই দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে একটা ভূমিকা রাখছে, যা সত্যি প্রশংসার যোগ্য। এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে খুবই সমর্থন করি। আজকে আমাকে কথা বলার জন্য ডাকা হয়েছে, সেটাও আমি বলবো আমার সৌভাগ্য। আপনাদের এই আপনার কর্মসূচি অব্যাহত থাকুক, মানুষ আপনাদের মাধ্যমে সত্য জানুক, আপনারা ক্রমাগতভাবে এটা করতে থাকেন। দলের সমর্থন নিশ্চয়ই আপনাদের প্রতি আছে, ব্যক্তি শেখ রবিউল আলমের সমর্থন এবং যেটাকে বলা হয় আপনার শুভকামনা আপনাদের প্রতি রয়েছে। এবং আপনারা করছেন নিশ্চয়ই মানুষ জাতি সেটা স্মরণ করে এবং সময়ের প্রয়োজনে আরো বেশি আপনাদেরকে স্মরণ করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ভয়েস অফ ডেমোক্রেসি। জবাবদিহিতা ছাড়া যেমন গণতন্ত্র, তেমনি গণতন্ত্র ছাড়া উন্নয়ন জনগণের কোনো কাজে আসে না। সত্যিকার অর্থে কথা বলছিলেন আমাদের সম্মানিত অতিথি শেখ রবিউল আলম, বিএনপির সম্মানিত নির্বাহী কমিটির সদস্য। কথা বলছিলেন জিয়াউর রহমান একটি জাতির জন্ম, যে মানুষটির জন্ম না হলে হয়তো স্বাধীনতার স্বাদ আমরা কখনোই পেতাম না। যিনি একাধারে সাহসিকতা এবং দেশপ্রেমের সহিত তার সকল কর্মের মধ্যে ফুটে উঠেছে আজকের এই তরুণ সমাজ সেটি দেখতে চায়। অথচ যে যখন আমরা ইতিহাসকে বিকৃত করার কারণে আজকে তরুণ প্রজন্ম, তরুণ সমাজ সঠিক ইতিহাস থেকে অনেক দূরে আছে। তা আমাদের এই ছোট্ট প্রয়াস, আপনারা জানেন যে জাতীয়তাবাদী প্রচার দলের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন এবং সভাপতি মাহবুব কবিরের যে গ্রন্থনায় এবং সহযোগিতা আমাদের এই ভয়েস অফ ডেমোক্রেসি প্রতিদিন রাত 9টায় প্রচারিত হয়। এই ছোট্ট আমাদের এই প্রয়াস, আপনারা ভালো থাকবেন। আগামীকাল আমাদের সাথে দেখা হবে যে ঠিক 9টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান অতিথি হিসাবে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব অতিথি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময় আমাদের এই টক শোটি দেখার জন্য। আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।